টেবিলের ওপর 3টে চায়ের কাপ সাজানো রয়েছে। চায়ের কাপগুলো শূন্য। চায়ের কাপের তলায় ভালো করে দেখলে হয়তো একটু তলানিতে চা পড়ে থাকতে পারে। তবে মোট কথা হলো আমাদের চা খাওয়া শেষ হয়ে গিয়েছে। আমরা বলতে আমি, ব্যোমকেশ আর আমাদের সামনে বসে থাকা এক ভদ্রলোক। ভদ্রলোকের নাম সুরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি আজ সকালে একবার টেলিফোন করেছিলেন, তারপর প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই আমাদের বাড়িতে এসে পৌঁছেছেন। ভদ্রলোককে চা দেওয়া হয়েছে, তিনি চা শেষ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত নিজের নাম ছাড়া একটা কথাও বলেননি। ব্যোমকেশ কিন্তু নিজেও কিছু বলছিল না। ব্যোমকেশ মাঝে মাঝে বলে, যার কোনো সমস্যা রয়েছে তাকে প্রথমেই জোর করার প্রয়োজন নেই, তাকে নিজের মতো করে সমস্ত কথা বলতে দিতে হয়। হতেই পারে সে এমন কিছু বলে চলেছে যার সাথে কেসের কোনো সম্পর্ক নেই, তার জন্য অধৈর্য হলে চলবে না। সে আসলে এটা ওটা বলে নিজের বক্তব্য গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। মাঝে মাঝে এমন অনেকে থাকে যারা অপ্রয়োজনীয় কথা বলতে বলতে প্রয়োজনীয় কিছু কথা বলে ফেলে। তাই তাদের কখনোই কথা বলার জন্য জোর করবে না, তাদের সময় দেবে। তারা যতটা সময় নিতে চায় ঠিক ততটাই দেবে। ব্যোমকেশও বোধ হয় সুরেন্দ্রনাথ বাবুকে সময় দিচ্ছিল। আমি চুপ করে বসেছিলাম। একটু পরেই সুরেন্দ্রনাথ বাবু বলে উঠলেন, ব্যোমকেশ বাবু, আমার বাড়ি থেকে একটা দামি কলম চুরি হয়ে গেছে। কলমটা দামি এ কারণে নয় যে সেটার অনেকটাই সোনার তৈরি। কলমটা দামি এ কারণে যে সেই কলমটা আমার ঠাকুরদার। ঠাকুরদা মারা যাওয়ার আগে কলমটা আমায় দিয়ে গিয়েছিলেন। এখন সেই কলমটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে বলেই আমার মনে হচ্ছে। চুরি হবার কোনো লক্ষণ কিন্তু আমি দেখতে পাইনি। হঠাৎ করেই মাত্র 2 দিন আগেই দেখলাম আমার বাড়ির পেনদানিতে কলমটা নেই। আমি আসলে খবরের কাগজের অফিসে কাজ করতাম। আমার কাজটা অনেকটাই লেখালেখির উপরে ছিল, তাই কাজ ছাড়ার পরেও লেখালেখির অভ্যেসটা ছাড়তে পারিনি। মাঝে মাঝে এটা ওটা নিয়ে লিখি, তারপর খবরের কাগজগুলোতে পাঠিয়ে দিই। বিশেষ করে খবরের কাগজে একসময় আমি কাজ করার জন্য অনেকেই আমার চেনা রয়েছে, তাই খবরের কাগজে কলমে আমার কিছু লেখা মাঝে মাঝেই ছাপা হয়। ব্যোমকেশবাবু দেখবেন, খবরের কাগজের একটা পাতা থাকে সাহিত্যর জন্য। সেই পাতায় আমার নাম হয়তো দেখে থাকবেন আপনি। এই কারণেই ভাবছিলাম সুরেন্দ্রনাথ বাবু আপনার নামটা কোথায় যেন দেখেছি, কিন্তু সেটাই এতক্ষণ মনে করতে পারছিলাম না। আমাদের প্রতিদিনই খবরের কাগজ পড়ার একটা অভ্যাস আছে, আর খবরের কাগজের প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে পড়ার অভ্যেস আমার এই বন্ধু অজিতের আছে। আপনার নামটা বোধহয় সেখানেই আমরা দেখে থাকব। যাই হোক, ব্যাপারটা আমার সত্যি খুব ভালো লাগলো। আপনার সাথে পরিচয় করতে পেরে আমি নিজেও খুশি হয়েছি। তাহলে আপনার সেই কলমটা আপনি উদ্ধার করতে চাইছেন, তাই তো? বুঝতেই পারছেন, পারিবারিক সম্পত্তি হিসেবে সেই কলমটার সাথে আমার কতটা আবেগ জড়িয়ে আছে। আমার বাবা কলমটা নিজের কাছে রাখতে ভালোবাসতেন, যদিও ঠাকুরদা কলমটা আমাকেই দিয়ে গিয়েছিলেন। আমি তখন অনেক ছোট, তখন আমার ঠাকুরদা মারা যায়। বাবা আমায় কলমটা প্রথমে দিতেন না, মনে করতেন আমি হারিয়ে ফেলব। একটু বড় হতে যখন বুঝতে পারলেন যে না, হারানোর মতো বয়স আমার আর নেই, তখন কলমটা আমায় দিয়েছিলেন। বাবা মারা গেছেন প্রায় 20 বছর আগে ব্যোমকেশবাবু। আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার ছেলে এবং একটি কাজের লোক থাকে। তবে এদের মধ্যেই কেউ যে কলমটা নিয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত। কলম নিতে তো আর বাইরে থেকে কেউ আসবে না, কিন্তু সরাসরি কাউকে তো আর চোর বলে প্রমাণ করতে পারি না। তাই আপনার কাছে সাহায্য চাইছি। অর্থাৎ আপনি মনে করেন আপনার সেই কলমটা আপনার বাড়ির কেউ সরিয়েছে, কিন্তু তাদের তো একটা মোটিভ থাকা দরকার। সেই মোটিভটা কি বলে আপনি মনে করেন? কলমটা সোনার তৈরি আগেই বলেছি। আমার বর্তমান অবস্থা খুব একটা ভালো তা বলতে পারি না ব্যোমকেশবাবু।
টাকা পয়সা যা জমিয়েছিলাম তার অনেকটাই খরচ হয়ে গেছে এই বছরে। আমার এখন কাজ বলতে কিছুই নেই, ওই লেখালেখি বইপত্র নিয়ে থাকি। ছেলে বড় হয়েছে, সে নিজে একটা ব্যবসা করে বটে, তবে সেখান থেকে খুব একটা টাকা পয়সা আমদানি হয় না। আর কাজের লোক যে রয়েছে, আমার স্ত্রীর পায়ের একটা সমস্যা দেখা দিয়েছে, সে খুব ভালোভাবে চলাফেরা করতে পারে না, বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকে। সেই কারণে কাজের লোকটি রাখা হয়েছে, না হলে কাজের লোক রাখার মতো বিলাসিতা আমাদের নেই ব্যোমকেশবাবু। ঠিক এই কারণেই আমি তিনজনকেই সন্দেহ করছি, তবে সরাসরি কাউকেই কিছু বলতে পারছি না। তবে ব্যোমকেশবাবু, তারা তিনজনেই জানে যে কলমটা চুরি হয়ে গেছে। তারা বলেছে এ বিষয়ে তারা নাকি কিছুই জানে না। আচ্ছা, এই কলমটার কথা আপনার বাড়ির লোকেরা ছাড়া বাইরের আর কে কে জানতো? অনেকেই জানতো ব্যোমকেশবাবু। আমি যখন খবরের কাগজের অফিসে কাজ করতাম তখন সেখানে সবাই কলমটার ব্যাপারে জানতো। এমনকি তারপরেও আশেপাশের লোকেরা তো জানে। কলমটার কথা জানার লোকের অভাব নেই ব্যোমকেশবাবু, কিন্তু তাদের মধ্যে কাউকে চুরি করতে হলে তো বাড়িতে আসতে হবে। কলমটা চুরি হওয়ার সময় কিন্তু আমি বাড়িতে কাউকে আসতে দেখিনি, তবে বিকেলের দিকে আমি মাঝে মাঝে বাড়ি থেকে বাইরে যাই। আসলে সারাদিন তো বাড়িতেই থাকি, তাই। তবে সেই সময় যদি কেউ এসে থাকে সেটা আমি জানি না, কিন্তু বাড়ির কেউ সে কথা স্বীকার করতে চাইছে না যে বাইরে থেকে কেউ এসেছিল। আপনার সমস্যাটা বেশ গম্ভীর সুরেন্দ্রনাথ বাবু। কলমটা চুরি যাওয়ার পরে প্রায় 2 দিন হয়ে গেছে। এর মধ্যে যদি কলমটা কেউ বাইরের বাজারে বিক্রি করে দেয় তাহলে সেটা খুঁজে পাওয়া সম্ভব নয়। একমাত্র যদি কলমটা বাইরের বাজার পর্যন্ত গিয়ে না পৌঁছয় তাহলে সেটা খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আপনি বলেছেন বাড়ির কেউ কাজটা করেছে। আচ্ছা, আপনি বাড়িতে খুঁজে দেখেছেন ভালোভাবে? কাজের লোকের ঘর, এমনকি আপনার ছেলের ঘর? আমি যদি সেটা করতাম তাহলে তো তারা বুঝতে পারতো আমি তাদেরকে সন্দেহ করছি ব্যোমকেশবাবু, তাই আমি সেটা করিনি। আমি চাই আপনি আমার বাড়িতে একবার চলুন, আপনি সবাইকে জিজ্ঞাসাবাদ করুন, তারপর যদি কিছু জানা যায়। আপনি কোন খবরের কাগজের অফিসে কাজ করতেন সুরেন্দ্রনাথ বাবু? ভদ্রলোক খবরের কাগজের অফিসের কথা বললেন, এমনকি খবরের কাগজের নাম বললেন। আরও কয়েকটা ছোটোখাটো তথ্য ভদ্রলোক দিলেন, তবে সেগুলো তেমন কাজের নয়। ব্যোমকেশ এরপর ভদ্রলোকের নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার লিখে নিয়ে ভদ্রলোককে বলল, এক কাজ করুন সুরেন্দ্রনাথ বাবু, আপনি বরং আজ বাড়ি ফিরে যান। আমার আজ একটু কাজ রয়েছে, আপনার বাড়িতে আজ যাওয়া সম্ভব হচ্ছে না। আমি কাল সকালে আপনার বাড়িতে যাব, অবশ্যই আপনাকে টেলিফোন করেই যাব। তবে এর মধ্যে যেন কেউ জানতে না পারে আপনি আমার কাছে এসেছেন কিংবা আমি কাল আপনার বাড়িতে যাচ্ছি, তাহলে কিন্তু প্রতিপক্ষ সাবধান হয়ে যাবে। আপনি যখন বলছেন সেটাই হবে ব্যোমকেশবাবু, আমিও চাই না তাদের জানাতে। আপনি কাল সকালেই আসুন, সমস্ত ব্যাপারটা দেখুন, তারপর না হয় কোনো একটা সিদ্ধান্ত নেবেন। আজ তাহলে আমি উঠি ব্যোমকেশবাবু। আর হ্যাঁ, চায়ের জন্য ধন্যবাদ, চাটা সত্যিই খুব ভালো হয়েছে। ব্যোমকেশ সামান্য হাসল। তারপর ভদ্রলোক বেরিয়ে যেতেই চেয়ারে হেলান দিয়ে দুটো হাত মাথার পেছনে দিয়ে না তাকিয়েই বলল, কিছু বুঝলে অজিত? এই প্রথমবার কাউকে দেখলাম যে নিজের জিনিস চুরি যাওয়াতে বাড়ির লোককে সন্দেহ করছে। কাজের লোকটাকে সন্দেহ করা স্বাভাবিক, কিন্তু বাড়ির লোককে সন্দেহ করছে, তার মানে ভদ্রলোকের সাথে বাড়ির লোকদের সম্পর্ক খুব একটা ভালো নয়। আর তা না হলে তিনি সবাইকে সন্দেহের চোখেই সবসময় দেখেন। কিন্তু কলমটা সোনার ব্যোমকেশ, সেটা কেউ চুরি করে বিক্রি করে দিলে অনেকগুলো টাকা পাবে সে। সেক্ষেত্রে ভদ্রলোকের সন্দেহ কি স্বাভাবিক নয়? তোমার কথায় না হয় ভদ্রলোক নিজের ছেলেকে সন্দেহ করার ব্যাপারটা মেনে নিলাম, কিন্তু তার স্ত্রীর পায়ে সমস্যা রয়েছে,
তিনি ভালোভাবে হাঁটাচলা করতে পারেন বলে মনে হয় না। সেক্ষেত্রে তাকে সন্দেহ করার কোনো কারণ কি হয়? ভদ্রলোক নিশ্চয়ই তার স্ত্রীর সাথে আলাদা ঘরে থাকেন। তার ঘর আলাদা, স্ত্রীর ঘর আলাদা। সেক্ষেত্রে তার কলম চুরি করতে হলে তার ঘর পর্যন্ত আসতে হবে। ভদ্রলোক যখন বাড়ির বাইরে যেতেন তখন দরজা বন্ধ করে যেতেন কি? তাহলে দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে কলম চুরি করাটা সহজ কাজ নয়। সেটা বোধহয় তিনি করতেন না। ভদ্রলোককে দেখে একটু সন্দেহপ্রবণ বলেই মনে হলো। সেটা যদি তিনি করতেন তাহলে সে কথাটা নিশ্চয়ই আমাদের বলতেন যে ঘরের দরজা তিনি বন্ধ করে রেখেছিলেন। আমার একটা কথা মনে হচ্ছে, আসলে কলমটা ঠিক কখন চুরি গেছে সে ব্যাপারে ভদ্রলোক নিশ্চিত নন। তিনি বলেছেন 2 দিন আগে চুরি গেছে, কিন্তু সঠিক কোন সময় চুরি গেছে তিনি কিন্তু বলতে পারেননি। কথাটা বলেই কিন্তু ব্যোমকেশ চুপ করে গেল। আমি তাকে একবার জিজ্ঞেস করলাম, কিন্তু সে কিছুই বলল না। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ এখন আর কিছুই বলবে না। আমায় জানার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাল ভদ্রলোকের বাড়িতে গিয়ে ব্যাপারটা দেখা যাবে। কিন্তু একটা সোনার কলম, ব্যাপারটা কিন্তু মনের মধ্যেই রইল। তার দাম যতই হোক না কেন, কলমটা এই ভদ্রলোকের পারিবারিক সম্পত্তি, তাই তার প্রতি ভদ্রলোকের একটা আলাদা টান থাকবেই। কিন্তু কাজটা কে করল? তার ছেলে নাকি তার বাড়ির কাজের লোক? ব্যোমকেশও কি আমার মতো কাজের লোকটিকেই সন্দেহ করছে? দুপুরের দিকে ব্যোমকেশ কোথায় যেন একটা বেরিয়ে পড়ল। আমি স্নান সেরে খাওয়া দাওয়া করে নিজের ঘরে দুপুরে ভাত ঘুম দিতে গিয়েছিলাম। বিকেলে উঠে দেখি ব্যোমকেশ বাড়িতে নেই। বৌঠানকে দেখতে পেয়ে বললাম, হ্যাঁ গো, ব্যোমকেশ কোথায় গেছে বলো তো? সে কি আর আমাকে বলে যায়? তবে তোমায় একটা কথা বলতে বলে গেছে ওর একটা জরুরি টেলিফোন আসতে পারে। তোমায় কিন্তু ওর ঘরেই থাকতে হবে। টেলিফোন এলে তুমি ধরবে, আর যদি দাসবাবু টেলিফোন করেন তাহলে কি কথা বলেছেন সেটা ও এলে ওকে জানাতে বলেছে। আমি বুঝতে পারলাম ব্যোমকেশ টেলিফোনে বোধহয় দাসবাবুর কাছ থেকে কিছু জানতে চেয়েছে। তাই আমি নিজে ব্যোমকেশের ঘরে গিয়ে বসলাম। ব্যোমকেশ বাড়ি ফিরে আসার 8 ঘন্টা আগে দাসবাবুর টেলিফোন এলো। কে ব্যোমকেশ বাবু? না, ব্যোমকেশ একটু বেরিয়েছে। আপনি আমায় বলুন, ও আমায় বলতে বলে গেছে। ব্যোমকেশ বাবু ফিরলে ওনাকে বলে দেবেন যে সুরেন্দ্রনাথ বাবু ওই খবরের কাগজের অফিসে কাজ করতেন, তবে প্রায় বছর 6 হলো রিটায়ার করেছেন। আর তার সোনার কলমের কথা ওই অফিসের প্রায় সকলেই জানতো। আর কোনো ব্যাপারে খোঁজ নিতে বলেছিল? আর একটা ব্যাপার ব্যোমকেশ বাবু খোঁজ নিতে বলেছেন, তবে সেটা এখনো জানা যায়নি। জানা গেলে আমি ওনাকে টেলিফোন করে জানিয়ে দেব। বলবেন আর একবার থানায় আসতে, একটা কেসের ব্যাপারে ওনার সাথে কথা বলতে হবে। দাসবাবু টেলিফোন রেখে দিতে আমি চেয়ারে এসে বসে পড়লাম। তার মানে ব্যোমকেশ সুরেন্দ্রনাথ বাবুর ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। তিনি যে সত্যি কথাই বলেছেন সেটা তো বোঝা যাচ্ছে, আর তার সোনার কলমের ব্যাপারটাও সত্যি। তাহলে ব্যোমকেশ হঠাৎ করে কোন বিষয় নিয়ে খটকা প্রকাশ করল? যদিও সে প্রকাশ করেনি, মনে মনে ভেবেছে, কিন্তু তার কোনো কারণ আমি খুঁজে পেলাম না। গোটা ব্যাপারটাই তো অতি সাধারণ। সুরেন্দ্রনাথ বাবুর সোনার কলম চুরি হয়ে গেছে, আর ভদ্রলোক মনে করছেন তার বাড়ির কেউ কলমটা চুরি করেছে। ব্যাপারটা অতি স্বাভাবিক, কারণ বাড়ির বাইরে থেকে কেউ ঘরে গিয়ে কলমটা যদি চুরি করে তাহলে তাকে অন্তত বাড়ির কেউ না কেউ দেখবে। আর এমনটা তো হতেই পারে ভদ্রলোক কলমটার দিকে ঠিকভাবে খেয়াল করেননি। যখন খেয়াল করেছেন তখন দেখেছেন সেটা ওখানে নেই। ব্যোমকেশ যে এর মধ্যে কি খুঁজে পেল সেটা আমি বুঝতে পারছিলাম না। তবে ব্যোমকেশ ফিরে এলো একটু পরে। ব্যোমকেশ ফিরে আসলে আমি বললাম, এই ব্যোমকেশ, দাসবাবু টেলিফোন করেছিলেন। তিনি জানালেন সুরেন্দ্রনাথ বাবু ওই খবরের কাগজের অফিসে কাজ করতেন, আর তার সোনার কলমের ব্যাপারটা সত্যি। তিনি অফিসের অনেকেই নাকি সে কথাটা বলেছিলেন। কিন্তু তুমি ভদ্রলোককে আরও একটা ব্যাপারে খোঁজ নিতে বলেছিলে, সেই ব্যাপারটা কি বলো তো? অজিত, সুরেন্দ্রনাথ বাবু যে মিথ্যা বলছেন না সেটা আমিও জানি। তাও ব্যাপারটা একটু যাচাই করে নিচ্ছিলাম। তবে আরও একটা ব্যাপার যেটা রয়েছে সেটা হলো সুরেন্দ্রনাথ বাবুর বাড়িতে যে কাজের লোকটি রয়েছে তার ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া প্রয়োজন বলে আমার মনে হলো। কারণ চুরি করার সবথেকে বেশি সুযোগ এবং মোটিভ তারই রয়েছে। সুরেন্দ্রনাথ বাবু তাকে সন্দেহ করলেও সে কিন্তু বাড়িতে মাত্র বছরখানেক ধরেই রয়েছে। তার পক্ষে কাজটা করাটা খুব একটা কঠিন নয়। এখানে কিন্তু একটা সমস্যা রয়েছে।
কাজের লোকটি যদি চুরির করার কথা ভাবতো তাহলে সে আগেই এটা করতে পারত। এত বছর ধরে সে ওই বাড়িতে রয়েছে। আর তাছাড়া চুরি করার পরে সে আবার ওই বাড়িতে আসবে কেন? তোমার কি মনে হয় একজন একটা সোনার কলম চুরি করে সেটা বাজারে বিক্রি করে যে টাকা পাবে তারপরে তাকে আবার এই মুহূর্তে অন্তত কাজ করতে হবে? এখানেই তো সমস্যা। সে আসলে কি ভেবে চলেছে সেটা অত সহজে আমরা বুঝতে পারবো না। সে যদি পালিয়ে যেত তাহলে সন্দেহটা তার উপরেই পড়ত। তাই হয়তো সে ব্যাপারটাকে সহজভাবেই নিচ্ছে। তবে কলমটা যে চুরি গেছে সে ব্যাপারটা কিন্তু সত্যি। এবার আমাদের কাল সকালে ওই বাড়িতে গিয়ে ব্যাপারটা খোঁজ খবর করে দেখতে হবে। তবে কলমটা তিনি একটা জায়গায় রেখে দিতেন কেন তা আমি কিছুতেই বুঝতে পারছি না। যতই হোক সেটা ওনার পারিবারিক সম্পত্তি। আর তাছাড়া ব্যোমকেশ কি যেন একটা বলতে গিয়েও চুপ করে গেল। আমি একবার ভাবলাম তাকে জিজ্ঞেস করি, কিন্তু ব্যোমকেশের মুখে একটা চিন্তার ভাঁজ ফুটে উঠেছিল। এই মুহূর্তে এসে বোধহয় আর কিছু বলবে না। একটু পরেই পুটিরাম এসে আমাদের চা দিয়ে গেল। চা খেতে খেতে ব্যোমকেশ হঠাৎ প্রসঙ্গ বদলে বলে বসল, সুরেন্দ্রনাথ বাবুর লেখাগুলো কিন্তু খুব একটা খারাপ নয় অজিত। আমি দেখেছি। তবে ভদ্রলোক নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু কাজ থেকে অবসর নিয়েছেন। তার পিছনে কোনো একটা কারণ থাকা দরকার, সেটাও কিন্তু আমাদের জানতে হবে। আর অনেকগুলো ব্যাপারে খোঁজ নিতে হবে, বুঝলে অজিত? আমি বুঝতে পারছিলাম কেসের ব্যাপারে ব্যোমকেশ যেভাবে ভেবে চলেছে আর ডালপালা বিস্তার করে চলেছে তা অনুধাবন করা আমার কর্ম নয়। তাই আমি কালকের জন্য অপেক্ষা করতে লাগলাম। কাল অন্তত সুরেন্দ্রনাথ বাবুর বাড়িতে গিয়ে কিছু একটা জানতে পারা যাবে। পরদিন সকালে আমি আর ব্যোমকেশ গিয়ে পৌঁছলাম সুরেন্দ্রনাথ বাবুর বাড়িতে। ব্যোমকেশ বোধহয় সকালেই টেলিফোন করে দিয়েছিল, তাই আমরা গিয়ে পৌঁছতেই দেখতে পেলাম সুরেন্দ্রনাথ বাবু বাড়ির বাইরেই বোধহয় আমাদের জন্যই অপেক্ষা করছে। ব্যাপারটা কেমন যেন মনে হলো। তবে সুরেন্দ্রনাথ বাবু আমাদের দেখে এগিয়ে এসে যখন বললেন, ব্যোমকেশবাবু বাড়ি থেকে কিন্তু জানে না আসলে আপনি ঠিক কি করতে আসছেন। ব্যাপারটা মাথায় রাখবেন। আমি বলেছি আমার একজন চেনা ভদ্রলোক একবার আমার বাড়িতে আসবেন। এটাও বলেছি যে আপনাকে আমি সোনার কলমটা দেখাবো বলেছিলাম, কিন্তু আপনাকে চুরির ব্যাপারটা বলা হয়নি। আপনি বাড়িতে এলে তারপর বলবো, মনে রাখবেন কিন্তু। সুরেন্দ্রনাথ বাবুর বাড়িটা বলার মতো তেমন কিছুই নেই। একতলা একটা বাড়ি, পাশাপাশি 3টে ঘর, তার সামনে ছোট বারান্দা। একপাশে বোধহয় রান্নাঘর, পেছনের দিকে বাথরুম, সামনে খানিকটা জায়গা রয়েছে। গোটা বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা। তবে গোটা বাড়িটায় একটা প্রাচীনতার ছাপ রয়েছে। বাড়িটা আজ থেকে 50-60 বছর আগে কম করে তৈরি করা হয়েছে। আমরা বাড়িতে ঢুকতেই প্রথমেই কাজের লোকটির সঙ্গে দেখা হলো। সুরেন্দ্রনাথ বাবু বললেন, এই বাবু, আমাদের জন্য একটু চা করে নিয়ে আয়। আর যতীন কোথায় আছে? ছোট দাদাবাবু একটু বাইরে গেছে, কোথায় গেছে তা আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চাটা করে নিয়ে আয়। আর তোর দিদিমণিকে একবার বল যদি আসতে পারে। আমরা একটা ঘরে বসলাম। সেই ঘরটাই বোধহয় সুরেন্দ্রনাথ বাবুর ঘর। একটা আন্দাজ আমি করে নিতে পারলাম যে পাশাপাশি 3টে ঘরে 3 জন থাকে। তার মানে কাজের লোকটি এখানে থাকে না। তার বাড়ি কি তাহলে কাছাকাছি কোথাও? সে তাহলে এ বাড়ি থেকে সোনার কলমটা নিয়ে বাড়িতে চলে গেছে, তারপর কোথাও একটা লুকিয়ে রেখেছে। এই সম্ভাবনাটাই আমার মাথায় আসতে লাগলো। আমরা বসে রয়েছি। একটু পরেই কাজের লোকটি চা দিয়ে গেল। তারপর অন্য একটা ঘর থেকে এক ভদ্রমহিলা বেরিয়ে এসে আমাদের পাশের একটা চেয়ারে বসলেন। দেখেই বোঝা যায় ভদ্রমহিলার পায়ে সামান্য সমস্যা রয়েছে। তিনি একটা লাঠি নিয়ে হাঁটাচলা করেন। আমাদের পাশে বসে দুহাত তুলে নমস্কার করে বললেন, নমস্কার নমস্কার। আপনারা যে আসবেন তা তো আমি জানতাম, কিন্তু বুঝতেই তো পারছেন আমার শরীর খুব একটা ভালো নেই। আপনারা যে সোনার কলমটা দেখতে এসেছেন ওটা তো আর নেই। সে কি? কিন্তু আমি যে শুনেছিলাম সোনার কলমটাই বাড়িতেই আছে। সুরেন্দ্রনাথ বাবু, আপনি যে আমায় সোনার কলমটা দেখাবেন বলেছিলেন। আসলে আপনাকে দেখানোর তো ইচ্ছে ছিল, কিন্তু কয়েকদিন আগে সোনার কলমটা আমার ঘর থেকে চুরি হয়ে গেছে। সোনার কলমটা যে কে নিয়েছে সেটা আমি বুঝতে পারছি না। খুবই বিব্রত বোধ করছি। আমি আপনাকে ওটা দেখাতে পারলাম না। ব্যাপারটা কি আপনি পুলিশে জানিয়েছেন? পুলিশে জানালে পুলিশ তো এসেই
আগে বাড়ির লোককে সন্দেহ করবে, তারপর বাড়িখানা তল্লাশি, এটা ওটা, সেসব আমি চাইছি না, তাই আর পুলিশকে ব্যাপারটা জানাইনি। এ কিন্তু ভারী অন্যায় সুরেন্দ্রনাথ বাবু, এত দামি একটা কলম। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম বিকাশ সান্যাল, এ আমার বন্ধু তন্ময় রায়। মাধবী দেবী, আপনার কি মনে হয় কলমটা ঘর থেকে কোথায় গেল? কি আর বলবো বিকাশবাবু, আমি তো নিজেও বুঝতে পারছি না। আমার অবস্থা তো আপনি দেখছেন, ঘর থেকে খুব একটা বাইরেও বের হই না। তবে যেদিন শুনলাম কলমটা চুরি হয়েছে সেদিন আমি একটু বেরিয়েছিলাম, কিন্তু ঘর থেকে যে সেটা কে নিয়ে যাবে সেটাই বুঝতে পারছি না। কথাটা বলে মাধবী দেবী একবার পেছনের দিকে তাকালেন। কাজের লোকটি তখন রান্নাঘরে। গলার স্বর নামিয়ে এনে মাধবী দেবী আবার বললেন, এই কাজের লোকটাকে আমার একটু সন্দেহ হয় বিকাশবাবু। চুরি করলেও করতে পারে, ও তো মাঝে মাঝে ও ঘরে যেত। সোনার কলমটা তো লেখার টেবিলের ড্রয়ারেই রাখা থাকতো, সেখান থেকে হয়তো কোনো এক ফাঁকে তুলে নিয়েছে। সেটা তো হতেই পারে, তবে সোনার কলমটা যদিও চুরি করে থাকে তাহলে আবার এই বাড়িতে কাজ করতে এলো কি করে? ও কি ভেবেছে ওকে কেউ সন্দেহ করবে না? হয়তো তাই ভেবেছে। আর আর সোনার কলমটা খুঁজে না পাওয়া গেলে তো ওকে আর দোষী সাব্যস্ত করা যাবে না। ও হয়তো সেটা কোথাও লুকিয়ে রেখেছে বা বিক্রি করে দিয়েছে, এখন তো সেটা আর পাওয়াই যাবে না। আপনার ছেলে এখনো ফিরল না? যতদূর শুনলাম ওর নাম যতীন, সে কোথায় গেছে? দোকানে গেছে বোধহয়, ওর একটা ব্যবসা রয়েছে। তবে আজ তো দোকান বন্ধ থাকার কথা, কোনো একটা কাজেই হয়তো বেরিয়েছে, চলে আসবে। আপনার কি ওর সাথে কোনো দরকার আছে বিকাশবাবু? ব্যোমকেশ সামান্য হাসল, তারপর বলল, না না, তেমন কোনো ব্যাপার না, আমি এমনিই বললাম। আচ্ছা সুরেন্দ্রনাথ বাবু, তাহলে সোনার কলমটা যখন দেখা হলো না, তাহলে লেখার টেবিলটা একবার দেখি, কোথায় বসে আপনি এত ভালো ভালো লেখা লেখেন। আমরা তিনজন সুরেন্দ্রনাথ বাবুর ঘরে গিয়ে ঢুকলাম। মাধবী দেবী উঠে তার ঘরের দিকে চলে গেলেন। ঘরে ঢুকে সুরেন্দ্রনাথ বাবু বললেন, এই যে এই টেবিলেই সোনার কলমটা থাকতো ব্যোমকেশবাবু। এই টেবিলের ড্রয়ারের মধ্যে আমি রাখতাম, যখন কাজ করতাম তখন বাইরেই থাকতো। কিন্তু আমার মনে আছে, আমি সেদিন বিকেলে যাওয়ার আগে কলমটা ড্রয়ারের মধ্যে রেখেছি, তারপর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে বাইরে গিয়েছি। এক মিনিট সুরেন্দ্রনাথ বাবু, সেদিন আপনি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিলেন, মানে কি তালা দিয়েছিলেন নাকি শুধু ছিটকিনি দিয়েছিলেন? শুধু ছিটকিনি দিয়েছিলাম। তখন কি আর জানতাম এত বড় বিপদ ঘটে যাবে? সেটা জানলে তো তালা দিয়েই যেতাম। নিজের ঘরের লোকেদের কাছ থেকে ঘরের জিনিস লুকিয়ে রাখতে হলে সে বাড়িতে কি আর থাকা যায় ব্যোমকেশবাবু? তারপর কখন দেখলেন যে ওই কলমটা সেখানে নেই? সেদিন বাড়ি ফিরে ঘরে ঢুকেছি, এমন সময় আমার ছেলে এলো। ওর ব্যবসায় কি একটা সমস্যা চলছে, বেশ কিছুদিন ধরেই চলছিল, ব্যবসাপত্র ভালো যাচ্ছে না। ওর মন মেজাজ এমনিতেই ভালো ছিল না। তা আমার সাথে ব্যবসা নিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। তারপর ও চলে যেতেই আমরা রাতের খাবার খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তখন আর কলমটার কথা মনে নেই। পরদিন সকালে লেখার টেবিলে বসেছি, কলমটা খুঁজতে গিয়ে দেখি সেটা নেই। আমি ভাবলাম মনের ভুলে হয়তো অন্য কোথাও রেখেছি, তাই গোটা ঘর খুঁজে দেখলাম ব্যোমকেশবাবু, কিন্তু কোথাও নেই। তারপরে আমার মনে হলো কলমটা হয়তো চুরি হয়ে গেছে। সেই সময় এই বাড়িতে আপনার স্ত্রী, আপনার ছেলে, ওই কাজের লোক সবাই ছিল? হ্যাঁ ব্যোমকেশবাবু, সবাই ছিল। আর কলমটা যদি বিকেল থেকে রাতের মধ্যে চুরি হয়ে থাকে, তাহলে সে সময় এ বাড়িতে বাইরের কেউ আসেনি। তাহলে এই তিনজনের মধ্যে কেউ একটা নিয়েছে। আমার স্ত্রী বারবার ওই কলমটা বিক্রি করে দিয়ে সেই টাকাটা ছেলের ব্যবসার কাজে লাগাতে বলেছিলেন, এমনকি আমার ছেলেও সেটাই বলেছিল। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, আপনার ছেলের ঘরটা কি একবার ভালোভাবে দেখা যায় সুরেন্দ্রনাথ বাবু? সে দেখা যেতেই পারে, তবে আমার স্ত্রীর কিংবা কাজের লোকটির যদি সন্দেহ হয়, আমরা ঘর তল্লাশি করছি,
তাহলে কিন্তু সমস্যা হবে। আপনার স্ত্রী এখন বাইরে আসবে বলে মনে হয় না। কাজের লোকটি এদিকে না এলেই হলো। তাছাড়া অজিত না হয় দরজার কাছেই দাঁড়াবে। কাউকে আসতে দেখলে আমাদের সাবধান করে দেবে। ততক্ষণে আমরা একবার খুঁজে দেখি। সুরেন্দ্রনাথ বাবুর বোধহয় এই কথাটা ভালো লাগলো, তিনি রাজি হলেন। আমরা সুরেন্দ্রনাথ বাবুর ছেলের ঘরের সামনে গিয়ে দেখলাম সেই ঘরের দরজা বাইরে থেকে শিকল তোলা। তারপর দরজা খুলে সুরেন্দ্রনাথ বাবু আর ব্যোমকেশ ভেতরে ঢুকলো। আমি দরজা দিয়ে ভেতরে ঢুকে দরজার কাছেই দাঁড়িয়ে রইলাম, কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজার পরেও কিছুই পাওয়া গেল না। কাজের লোকটি কিন্তু একবারও আমাদের ঘরের থেকে এলো না। বেশ কিছুক্ষণ খোঁজার পরে ব্যোমকেশ বলল, এখানে তো কিছুই পাওয়া গেল না সুরেন্দ্রনাথ বাবু। আমার মনে হয় কলমটা যদি আপনার ছেলে নিয়ে থাকে তাহলে সেটা এখানে নেই। তাহলে সেটা কোথায় থাকতে পারে বলে আপনার মনে হয়? ব্যোমকেশ কিছুই বলল না, চুপ করে কি যেন চিন্তা করতে লাগলো বারবার। ঘরের মধ্যে এদিক ওদিক তাকিয়ে দেখল, তারপর এক সময় বলল, আমার মনে হচ্ছে এভাবে কিছুই পাওয়া যাবে না। বেশ, আজকের মতো আমরা এখান থেকে চলে যাচ্ছি। আপনি একটা কাজ করুন, যদি সম্ভব হয় আপনার ছেলের সাথে একবার কথা বলুন, আর তার সাথে আমারও একবার কথা বলা দরকার, যদি সে চলে আসে। ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই বাইরে থেকে একটা গলার স্বর শোনা গেল। বোধহয় সুরেন্দ্রনাথ বাবুর ছেলে এসেছে। সেটা শুনে আমরা তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে বাইরে চলে এলাম, কিন্তু ততক্ষণে যতীন দরজার সামনে এসে পড়েছে। সে একটু অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। তাই দেখে সুরেন্দ্রনাথ বাবু বললেন, তোর ঘরটা একটু বিকাশবাবুকে দেখাচ্ছিলাম। ওনার নাম বিকাশ, একসময় উনি আমার সাথে কাজ করতেন। উনি আমার সেই সোনার কলমটা দেখতে এসেছিলেন, বুঝলি, কিন্তু সেটা তো আর নেই, সেটা তো চুরি হয়ে গেছে। যতীন কেমন যেন একটা চোখে ব্যোমকেশের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, আপনার নাম বিকাশ সান্যাল? হ্যাঁ যতীন, আমার নাম বিকাশ সান্যাল। তোমার ঘরটা আমি ঘুরে দেখছিলাম, বেশ ভালোই লাগলো। তবে সোনার কলমটা দেখতে পেলে আরো একটু ভালো লাগতো, তবে সেটা এখন সম্ভব হলো না। যতীন একটু অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো বিকাশ বাবু? তুমি ঠিকই বলেছিলে যতীন, অত দামি একটা কলম শুধু শুধু বাড়িতে রাখাটা অপ্রয়োজনীয়। সেটা বিক্রি করে যদি টাকাটা কোনো কাজে লাগানো যেত, কিংবা তোমার ব্যবসার কাজেই লাগানো যেত, তাহলে বোধহয় ভালো হতো। এখন তো মাঝখান থেকে শুধু শুধু কলমটা চুরি হয়ে গেল, কোনোই কাজে লাগলো না, তাই না? যতীন বোধহয় এবার একটু স্বাভাবিক হয়ে এসেছিল। আমরা হাঁটতে হাঁটতে সুরেন্দ্রনাথ বাবুর ঘরের দিকে গেলাম। আমাদের সাথেই এলো যতীন। এক সময় যতীন বিছানার একপাশে দাঁড়িয়ে বলল, আমি বাবাকে অনেকবার বলেছিলাম বিকাশবাবু যে কলমটা আমায় দিয়ে দিতে। কলমটা বিক্রি করে আমি টাকাটা ব্যবসার কাজেই লাগাই। এই মুহূর্তে ব্যবসায় বেশ কিছুটা টাকা লাগাতে না পারলে ব্যবসাটা আমার বাঁচানো যাবে না। বাবাকে আমার কথা কিছুতেই শুনলেন না। ব্যোমকেশ হঠাৎ করে বলে উঠল, সুরেন্দ্রনাথ বাবু, এটা কিন্তু আপনার ঠিক কাজ নয়। আপনি আপনার ছেলের কথাটা শুনতে পারতেন। তা যা হয়ে গেছে এখন তো আর সেটা নিয়ে ভেবে লাভ নেই। দেখুন আপনার ছেলের ব্যবসাটাকে বাঁচানো যায় কিনা। আপনি তো অনেকদিন হলো রিটায়ার করেছেন। আপনার ছেলের ব্যবসাটা না বাঁচলে কিন্তু ভবিষ্যতে আপনাদের সমস্যা হবে, সেদিকটা একটু দেখবেন। আমি এখন চলি, বুঝলেন, আবার পরে অন্য কোনো সময় আসব। সোনার কলমটা দেখতে পেলাম না, সে আক্ষেপটা কিন্তু থেকেই যাবে। তুমি অন্তত সোনার কলমটা সামলে রাখতে পারতে। বাজারে ওটার দাম বেশ হলেও ওটা কিন্তু তোমাদের পারিবারিক সম্পত্তি, সেটা তোমার মাথায় রাখা দরকার ছিল। ওটা কিছুতেই বেহাত হতে তুমি অন্তত দিতে পারো না। ব্যোমকেশের শেষের কথাগুলো শুনে যতীন কেমন যেন চমকে উঠল। ব্যোমকেশের দিকে একভাবে তাকিয়ে রইল। আমি আর ব্যোমকেশ সুরেন্দ্রনাথ বাবুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। সুরেন্দ্রনাথ বাবু আমাদের ছাড়তে বাড়ির বাইরে পর্যন্ত এলেন। শেষ মুহূর্তে সুরেন্দ্রনাথ বাবু বললেন, ব্যোমকেশবাবু, আপনি তো মনে হয় কিছুই বুঝতে পারলেন না, কিন্তু আমার সোনার কলমটা কে নিয়েছে সেটা কি আপনি বুঝতে পারলেন? আর একটু সময় লাগবে সুরেন্দ্রনাথ বাবু, তবে আমার মনে হচ্ছে আপনার ধারণাই সঠিক। আপনার বাড়ির কেউই কলমটা নিয়েছে,
তবে আপনার স্ত্রী এই কাজটি করতে পারে বলে আমার মনে হয় না। বাকি রইল আপনার ছেলে আর আপনার বাড়ির কাজের লোকটি। কাজের লোকটিকে খুব একটা সুবিধার বলে আমার নিজেরও মনে হলো না, তবে এই মুহূর্তে আমি কিছুই বলতে চাইছি না। আমায় অন্তত আর 2 দিন সময় দিন, তারপর আমি জানাচ্ছি। তবে কলমটা যাতে বাইরে বাজারে কোথাও না যায় সে ব্যাপারটা আমি দেখব। যদিও এসব জিনিস সাধারণ কোনো দোকানে বিক্রি করা যায় না। যাই হোক সুরেন্দ্রনাথবাবু, আপনি চিন্তা করবেন না। ব্যোমকেশের কথায় সুরেন্দ্রনাথবাবু হতাশ দৃষ্টিতে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, আমার ছেলের কথাটা শুনলেই বোধহয় ভালো হতো ব্যোমকেশবাবু। সোনার কলমটা বিক্রি করে দিলে সেই টাকাটা অন্তত তার ব্যবসার কাজে লাগানো যেত। এখন তো সব দিক থেকেই আমার লোকসান হলো ব্যোমকেশবাবু। কলমটাও গেল, আর তাছাড়া ছেলের ব্যবসাটাও ঢুকতে বসেছে। কি করব কিছুই আমি বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। আপনি কিছু একটা করুন। ব্যোমকেশ আর কিছু বলল না। পথে ফিরতে ফিরতে ব্যোমকেশকে দেখলাম খুব মন দিয়ে কিছু একটা চিন্তা করছে। তাই দেখে আমি বললাম, কি ভাবছো বলো তো তুমি? আমার কেমন যেন মনে হচ্ছে ওই সোনার কলমটা এখনো সুরেন্দ্রনাথবাবুর বাড়িতেই আছে। ব্যোমকেশের কথায় আমি চমকে উঠলাম। বললাম, কিন্তু সুরেন্দ্রনাথবাবুর ঘর তিনি নিজে খুঁজে দেখেছেন, আর তার ছেলের ঘর তোমরা দুজন মিলে খুঁজে দেখেছো। তারপরে তার ঘরে কিংবা ওই বাড়িতে কলমটা থাকে কি করে? মাঝে মাঝে আমরা অনেক কিছু এমন জায়গায় লুকিয়ে রাখি যেটা একমাত্র আমরা জানি, আর জিনিসটা সবার চোখের সামনেই থাকে কিন্তু সবাই দেখতে পায় না। আমরা লুকোনো জিনিসটা খোঁজার সময় এমন কোনো জায়গায় খুঁজি যেটা অতি গোপন স্থান। আমার মনে হয় কলমটা যে চুরি করেছে সেটা এমন কোথাও রেখেছে যেটা আমাদের চোখের সামনে আছে, অথচ আমরা দেখতে পাচ্ছি না। কিছু তো একটা দেখতে আমরা পাচ্ছি না অজিত, কিছু তো একটা দেখতে পাচ্ছি না। তুমি কি সুরেন্দ্রনাথবাবুর ছেলেকে সন্দেহ করছো? দেখো, আমি এখনো দুজনকেই সন্দেহ করছি, তবে শক্ত কোনো একটা সূত্র না পাওয়া পর্যন্ত যে কোনো একজনের ক্ষেত্রে কোনো অনুমান আমি করতে পারছি না। তবে আমার ধারণা বলছে কলমটা এখনো ওই বাড়িতেই আছে। সেক্ষেত্রে কাজের লোকটিকে সন্দেহ করার ধারণা কিন্তু কমে যায়, আর সন্দেহটা একজনকেই হয়, সেটা হলো সুরেন্দ্রনাথবাবুর ছেলে জ্যোতি। আমারও সেটাই মনে হচ্ছে। তার ব্যবসা এমনিতেই ভালো যাচ্ছে না। এ সময় কলমটা সে পেলে সেই কলমটা বিক্রি করে ব্যবসাটা ঠিকঠাকভাবে করতে পারবে। হতেই পারে অজিত, আবার নাও হতে পারে। এক্ষুনি এ ব্যাপার নিয়ে কিছু বলার প্রয়োজন নেই। চলো বাড়ি ফিরে যাই, তারপর দেখা যাবে। ব্যোমকেশের সাথে এই বিষয়ে আর কোনো কথা হলো না। আমিও ভাবছিলাম হয়তো সোনার কলমটা সুরেন্দ্রনাথ বাবুর ছেলে চুরি করেছে, তার মোটিভও পরিষ্কার। কিন্তু ব্যোমকেশ বারবার কেন বলছে কলমটা ওই বাড়িতেই আছে? তাহলে কি কলমটা যতীনের ঘরেই আছে? সেটাই যদি হয় তাহলে সেটা কোথায় রয়েছে? পরদিন সকালে ব্যোমকেশের তলব শুনে তার ঘরে গিয়ে কিন্তু আমি চমকে উঠলাম। ব্যোমকেশের ঘরে উল্টো দিকের চেয়ারে বসে রয়েছে যতীন। আমায় দেখে যতীন সামান্য হাসল, তারপর বলল, অজিত বাবু, আপনার লেখা ব্যোমকেশ বাবুর সমাধান করার রহস্যের আমি কিন্তু একজন ভক্ত। আমি কালই ভাবছিলাম আপনাদের চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছিলাম না। ব্যোমকেশ বাবুর বলার শেষের কথাগুলো আমি কিছুটা ধরতে পেরেছিলাম, তবে তখন ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়নি। আজ সকালে মনে হলো আপনাদের কথা, তাই চলে এলাম। তা তুমি যখন এতটা বুঝতে পেরেছো, তাহলে এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তোমার বাবা আমাদের সেই সোনার কলমটা উদ্ধারের জন্যই ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু ব্যোমকেশ বাবু, আমি আপনাকে সত্যি কথা বলছি, ওই কলমটা আমি চুরি করিনি। আমি চুরি করতে যাব কেন? হ্যাঁ মানছি, ওটা আমার প্রয়োজন ছিল, আমার ব্যবসার কাজে টাকাটা প্রয়োজন, কিন্তু ওটা আমাদের পারিবারিক সম্পত্তি ব্যোমকেশ বাবু। বাবা ওটাকে খুব ভালোবাসেন, বাবা কখনোই ওটা নিজের হাত ছাড়া করতেন না, আর ওটা আমি চুরি করে বিক্রি করে দেব? এতটা ছোট লোক এখনো হয়ে উঠতে পারিনি। ব্যোমকেশ একবার আমার দিকে তাকালো, তারপর বলল, যেদিন সকালে কলমটা চুরি যাওয়ার কথা,
তার আগের দিন কি তোমাদের বাড়িতে কেউ এসেছিল বলে তোমার মনে পড়ে? শুধু সেদিন কেন, তার আগে কিংবা পরের দিনও আমাদের বাড়িতে কেউ আসেনি ব্যোমকেশ বাবু। আমার মনে হয় কাজের লোকটা কলমটা চুরি করে থাকতে পারে, কারণ সে খুব বেশি দিনের পুরানো নয় আর তার স্বভাব খুব একটা ভালো নয়। কিন্তু যতীন, আমি ওই কাজের লোকটির ব্যাপারে যতটা খবর নিয়েছি তাতে চুরিটা অন্তত সে করতে পারে না। সে যদি ওই সোনার কলমটা চুরি করত তাহলে নিশ্চয়ই সেটা তার বাড়িতে রেখে দিত না, সেটা বিক্রি করার চেষ্টা করত। আর এছাড়াও সেই কাজের লোকটির অনুপস্থিতিতে তার বাড়িতে আমি ওই সোনার কলমের ব্যাপারে খোঁজ নিয়েছি। আমার কিন্তু মনে হয় না সে চুরিটা করেছে যতীন। কিন্তু ব্যোমকেশ বাবু, তাহলে সোনার কলমটা গেল কোথায়? ব্যোমকেশ চুপ করে কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, আমার মনে হচ্ছে কলমটা তোমাদের বাড়িতেই কোথাও আছে। চলো তো একবার তোমাদের বাড়িতে যাই। তোমার মায়ের ঘরটা ভালো করে খুঁজে দেখা দরকার। তুমি যখন ওটা নাওনি, কাজের লোকটিও নেয়নি, তাহলে বেঁচে থাকে একজন। যতীন যেন অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকালো, বলল, ওটা মা চুরি করেছে তাহলে? কিন্তু মা কেন করবে? আমার ঠিক ওটাই মনে হচ্ছে যতীন। তোমার মা কলমটি চুরি করে নিয়ে নিজের কাছে সরিয়ে রেখেছে। তবে আমার এটাও মনে হয় তিনি ওটা তোমায় তোমার ব্যবসার কাজে লাগানোর জন্য দিতে চেয়েছিলেন। কিন্তু তার মধ্যেই ব্যাপারটা চুরির পর্যায়ে চলে যাওয়ায় সেটা আর তিনি করতে পারছেন না। তুমিও সেটা নিতে চাইবে বলে তিনি মনে করেন না, তাই পড়েছেন সমস্যায়। এখন কথাটাও খুলে বলতে পারছেন না। যতীন এবার যেন ব্যোমকেশের কথাটা বুঝতে পারল, তারপর বলল, ঠিক আছে ব্যোমকেশ বাবু, আপনি যখন চাইছেন তাহলে চলুন, দেখা যাক সোনার কলমটা উদ্ধার করা যায় নাকি। তবে ব্যোমকেশ বাবু, সেটা যদি মা আমায় দিতেন তাহলেও কিন্তু আমি ওটা নিতাম না। ওটা বাবার বড্ড ভালোবাসার জিনিস ব্যোমকেশ বাবু, ওটা আমি কেমন করে বিক্রি করে দেব? একটু পরেই আমরা তিনজনে বেরিয়ে চললাম সুরেন্দ্রনাথ বাবুর বাড়ির উদ্দেশ্যে। সুরেন্দ্রনাথ বাবুর বাড়িতে পৌঁছে দেখলাম সুরেন্দ্রনাথ বাবু ও তার স্ত্রী মাধবী দেবী বাড়িতেই রয়েছে। আমাদের সাথে যতীনকে দেখে ওরা কেমন যেন একটু অবাক হয়ে গেল। সুরেন্দ্রনাথ বাবু এগিয়ে এসে বললেন, এ কি যতীন, তুমি ব্যোমকেশ বা মানে বিকাশ বাবুর সাথে কি করছো? আমার কাছ থেকে কিছু লুকিয়ে লাভ নেই বাবা। আমি জানি উনি বিকাশ বাবু নন, উনি ব্যোমকেশ বাবু। আর তুমি ওনাকে এই সোনার কলম উদ্ধার করার জন্য ডেকে পাঠিয়েছ। আমার সাথে ব্যোমকেশ বাবুর এই বিষয়ে কথা হয়েছে। আমি ঠিক দেখলাম নাকি ভুল দেখলাম জানি না, তবে ব্যোমকেশ কথাটা শুনেই মাধুরী দেবীর মুখটা কেমন যেন সামান্য সময়ের জন্য বদলে গেল। তারপর তিনি বললেন, ব্যোমকেশ বাবু মানে সেই গোয়েন্দা ব্যোমকেশ? ব্যোমকেশ সামান্য হেসে বলল, একটু ভুল করছেন মাধবী দেবী, আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী। আপনার ঘরটা আমরা একবার খুঁজে দেখব। আমার ধারণা সোনার কলমটা আপনার ঘরেই রয়েছে। ব্যোমকেশের কথা শুনে মাধবী দেবী অবাক হয়েছিলেন, তেমনি সুরেন্দ্রনাথ বাবু অবাক হলেন। সুরেন্দ্রনাথ বাবু বললেন, কিন্তু ব্যোমকেশ বাবু, আপনি যে বলেছিলেন আমার স্ত্রী ওটা চুরি করতে পারে না। উনি চুরি করেছেন সে কথা তো আমি একবারও বলছি না। উনি শুধু সোনার কলমটা আপনার ঘর থেকে সরিয়ে ওনার ঘরে নিয়ে গিয়ে রেখেছেন, ব্যাস। দেখুন, আপনি কিন্তু অকারণে আমাকে দোষারোপ করছেন। ব্যোমকেশ বাবু, আপনি আসুন আমার ঘরে, দেখুন আমার ঘরে ওই কলমটা আছে নাকি। আমরা সবাই মাধবী দেবীর ঘরে গিয়ে ঢুকলাম। মাধবী দেবীর বিছানার একপাশে বসে রইল ব্যোমকেশ। যতীন সুরেন্দ্রনাথ বাবুর ঘরের মধ্যে এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু বেশ কিছুক্ষণ খোঁজার পরেও কিন্তু কোনো কিছুই পাওয়া গেল না। একসময় মাধবী দেবী বললেন, আমার তো মনে হয় ওই কলমটা কাজের লোকটাই চুরি করেছে। কাজের লোকটি দাঁড়িয়েছিল। এই কথাটা শুনে একটু যেন অবাক হয়ে নিজের সপক্ষে কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার আগেই ব্যোমকেশ বলল, কাজের লোকটি চুরি করেনি। তার স্বভাব কেমন বা তার অন্য কোনো দোষ আছে কিনা সে ব্যাপারে আমি জানি না, তবে চুরিটা সে করেনি। এই কথাটা শুনে কাজের লোকের মুখে সামান্য হাসি ফুটল, সে যেন স্বস্তি পেল। এতদিন ধরে এই ব্যাপারটা সে বুঝতে পারছিল তাকে সবাই সন্দেহ করছে। এখন ব্যোমকেশের মুখে এমন একটা কথা শুনে সে বোধহয় নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরে খানিকটা শান্তি পেল। তবে সোনার কলমটা কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না।
আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম। ঘরের দেওয়ালে একটা ঘড়ি ঝোলানো ছিল। সেই ঘড়িটার সামনের কাঁচের গায়ে সামান্য আঁচড় মতো রয়েছে। আমি সেদিকে তাকিয়ে রয়েছি, হঠাৎ বুঝতে পারলাম ঘড়িটার দুটো কাঁটা যেন ঠিক জায়গায় থেমে নেই। বেশি দেখে তাকিয়ে থাকার পর বুঝতে পারলাম আসলে ঘড়ির কাঁটাগুলো ঘুরছে না, ঘড়িটা কখন যেন বন্ধ হয়ে গেছে। এদিকে ব্যোমকেশ গোটা ঘর খুঁজতে খুঁজতে একসময় বলল, আমার অনুমান বলছে এই ঘরেই আছে, কিন্তু সেটা যদি না হয় তাহলে কেসটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। অজিত, তুমি কি কিছু বুঝতে পারছো? আমি ঘড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্য মনস্কের মতোই বললাম, ব্যোমকেশ, ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে, কিন্তু একটা বন্ধ ঘড়ি দেওয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে কেন? আমার কথার উত্তরে যতীন অন্য মনস্কের মতোই বলল, ওই ঘড়িটা মায়ের খুব পছন্দের। ঘড়িটা মাত্র 2 দিন আগে খারাপ হয়েছে, তবে মা সেটাকে নাবিয়ে দোকানে নিয়ে যেতে দেননি। তবে ঘড়িটার গায়ে ওই আঁচড়টা কিভাবে পড়লো সেটা আমি বুঝতে পারছি না। ঘড়িটা মনে হয় কোথাও পড়ে গিয়েছিল। কথাটা শুনে ব্যোমকেশ কেমন যেন থমকে দাঁড়ালো। তারপর মাধবী দেবীর দিকে সরাসরি তাকিয়ে বলল, একটা বন্ধ ঘড়ি আপনি দেওয়ালে ঝুলিয়ে রেখেছেন কেন বলুন তো? আর ঘড়ির কাছে ওই আঁচড়টা পড়লো কখন? যতীন, সুরেন্দ্রনাথ বাবু, একবার মনে করে বলুন তো, ঘড়ির গায়ে ওই আঁচড়টা সোনার কলমটা চুরি যাওয়ার আগে পড়েছিল নাকি পরে? ব্যোমকেশ আসলে কি বলতে চাইছে সেটা যেন আমি হঠাৎ করেই বুঝতে পারলাম। আঁচড়টা দেখতে আরও একটু সামনে এগিয়ে যেতেই মনে হলো আঁচড়টা বেশ নতুন। যতীন একটু আমতা আমতা করে বলে উঠল, যতদূর মনে পড়ে সোনার কলমটা চুরি যাওয়ার পরই ওই আঁচড়টা আমি দেখেছি। তাহলে কি ব্যোমকেশ বাবু? মাধবী দেবীর মাথাটা নিচু হয়ে এলো। যতীন ঘরের এক পাশ থেকে একটা চেয়ার টেনে এনে তার উপরে উঠে ঘড়িটা পাড়তে যেতে ঘড়ির পেছনের দিক থেকে একটা সোনার কলম মাটির উপর টপ করে পড়ল। সুরেন্দ্রনাথ বাবু প্রায় চিৎকার করে বলে উঠলেন, এই তো আমার সোনার কলম। ব্যোমকেশ মাটি থেকে সোনার কলমটা হাতে তুলে নিয়েছিল। আমি প্রায় মুগ্ধ হয়ে দেখলাম সত্যি গোটা কলমটা সোনা দিয়ে তৈরি। এমন একটা কলম নিজের কাছে থাকা যে কতটা সৌভাগ্যের সেটা এই কলমটা না দেখলে বোঝা যায় না। সুরেন্দ্রনাথ বাবু কলমটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, ব্যোমকেশ বাবু, আমার সোনার কলমটা আমি পেয়ে গেছি। মাধবী দেবী, আপনাকে বলার মতো আমার কিছুই নেই, তবে একটা কথা আপনাকে বলবো। আমি জানি আপনি কলমটা সরিয়ে রেখেছিলেন আসলে আপনার ছেলেকে দেওয়ার জন্য। আপনার ছেলের ব্যবসায় কিছুটা টাকার প্রয়োজন ছিল, তবে আপনি আপনার স্বামীর সাথে কথা বলে নিলেই পারতেন, এটা না করলেও হতো। আমার মনে হয় না আপনি কলমটা আপনার ছেলেকে দিলেও সে এই কলমটা বিক্রি করতে চাইত। সে নিজে কখনো চাইতো না তার পারিবারিক সম্পত্তি বাইরে চলে যাক। এবার গোটা ব্যাপারটাই আপনাদের পারিবারিক ব্যাপার, আপনারা যেভাবে চাইবেন সমাধান করবেন। আমার কাজ শেষ, আমি এখন চলি। চলো অজিত। আমরা বেরিয়ে আসছিলাম এমন সময় মাধবী দেবী বললেন, ছেলেটা অনেক কষ্ট করে ব্যবসাটা দাঁড় করিয়েছে ব্যোমকেশ বাবু। তিলে তিলে ব্যবসাটা কিভাবে ও তুলেছে সেটা আমি জানি, ওর বাবাও জানে, কিন্তু ছেলেটার ব্যবসায় এখন অনেকগুলো টাকা প্রয়োজন। তা না পেলে ওর ব্যবসাটা ডুবে যাবে। ওই কলমটা যদি বিক্রি করে টাকাটা ওর ব্যবসার কাজে লাগানো যায় তাহলে সেটা আমাদের ভবিষ্যতের জন্যই ভালো। সেটা ওনাকে কে বোঝাবে বলুন তো? সুরেন্দ্রনাথ বাবু কলমটা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর ভিড় পায়ে এগিয়ে এসে কলমটা যতীনের হাতে দিয়ে বললেন, এই কলমটা আমায় আমার ঠাকুরদা দিয়েছিল যতীন। আমার বাবা এই কলমটা খুব ভালোবাসতেন, তিনি কলমটা আমায় দিয়ে গেছেন। এখন আমি এই কলমটা তোর হাতে তুলে দিলাম। তোর যদি মনে হয় এই কলমটা বিক্রি করে তুই ব্যবসাটা আবার ঠিক করতে পারবি তাহলে সেটাই কর, আমি তোকে কিছু বলবো না। যতীন কলমটা হাতে নিয়ে বোবার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। একবার ব্যোমকেশের দিকে তাকালো। ব্যোমকেশ কিন্তু কিছুই বলল না। যতীন সুরেন্দ্রনাথ বাবুর সামনে গিয়ে বলল, বাবা, এটা বাকি সবার কাছে একটা সোনার কলম হতে পারে, কিন্তু এটা তোমার কাছে যে কি সেটা আমি ভালোভাবে জানি। এটা ঠাকুরদার শেষ স্মৃতি, আর এটা তোমার ঠাকুরদা তোমায় দিয়েছিল।
এই কলমটা আমি তোমায় কখনোই বিক্রি করতে বলতে পারি না। আমার টাকার প্রয়োজন ছিল, তাই হয়তো তোমায় কথায় কথায় বলে ফেলেছি। তার জন্য আমায় ক্ষমা করে দিও বাবা। সুরেন্দ্রনাথবাবু ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ যতীনের দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ করে যতীনকে জড়িয়ে ধরলেন। সুরেন্দ্রনাথবাবুর চোখে জল দেখা দিল। আমি স্পষ্ট দেখতে পেলাম মাধবী দেবী বিছানায় বসে রয়েছেন, কিন্তু তার চোখেও জল। আমি আর ব্যোমকেশ আর অপেক্ষা করলাম না, সেখান থেকে বেরিয়ে এলাম। পথে নেমে ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, ঠিক কখন তোমার মনে হলো বলো তো কলমটা মাধবী দেবী ওই ঘর থেকে সরিয়েছেন? প্রথম থেকেই আমি 3 জনকে সন্দেহ করেছিলাম, তবে মাধবী দেবীর পায়ের সমস্যার জন্য আমি মনে করেছিলাম তিনি কাজটি করতে পারেন না। তবে কাজের লোকটা যে কাজটা করেনি সেটা আমি কালই জানতে পেরেছিলাম। আর আজ যতীন যখন নিজের মুখে সবটা বলল, তখন আর তাকে সন্দেহ করা যায় না। নিজের পরিবারের সম্পত্তি নিয়ে কেউ এতটা মিথ্যে কথা বলতে পারবে না। আর সে নিজে আমার কাছে এসেছে, তাই বাকি রইল একজন। তবে এইটা মানতেই হবে, তুমি যদি ঘড়িটার কথা না বলতে তাহলে হয়তো খুঁজে পেতাম না। এই জন্যই বলি অজিত, তুমি নিজেও একজন সত্যান্বেষী হয়ে উঠছো দিন দিন। ব্যোমকেশ যখন তখন কোনো একটা কারণে আমায় নিয়ে ঠাট্টা তামাশা করে। আমি জানি ব্যোমকেশ এটা মজা করেই বলছে। সে সম্পর্কে তার সুনির্দিষ্ট কোনো আবেগ কিংবা চিন্তা ভাবনা নেই। তবে ব্যোমকেশের মুখে যখন আমার প্রশংসা শুনি তখন সত্যিই ভালো লাগে। মনে হয় সত্যিই হয়তো আমি চেষ্টা করলে একদিন ব্যোমকেশের মতো সত্যান্বেষী হয়ে উঠতে পারবো। তবে ব্যোমকেশের জায়গাতেই থাকবে। আমি তার একজন সুযোগ্য সহকারী আর তার বন্ধু হয়েই থাকবো না হয়।